নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত দোলেন্দ্র ভৌমিকের লেখা দামোদাদুর কীর্তি এর তৃতীয় পর্ব আজ পড়ছি। লবকে হরিপদর কাছে দিয়ে তারপর দিন অভয় ফিরে এলো। যাওয়ার সময় তো গিয়েছিল দামোদাদুর কথা মতো, সেই নামের লিস্টটি মিলিয়ে মিলিয়ে। তাই আসার সময় হরিপদকে অভয় বলল, বাগনাটা রইল আপনার কাছে, মাঝে মধ্যে দেখতে আসার ইচ্ছে হলে এটুকু বলার পরই হরিপদ বলল, কোনো অসুবিধে নেই, চলে আসবেন। অভয় বলল, চলে আসার ইচ্ছে তো থাকবেই, তবে যেভাবে এখানে আসতে হয়, মানে আমায় আসতে হলো, তাতে মরুভূমির উপর দিয়ে হেঁটে হিংলাজ কিংবা মানস সরোবর যাওয়াই একই ব্যাপার। হরিপদ বলল, আপনাকে এভাবে আসার বুদ্ধি কে দিয়েছে? নিশ্চয়ই দামোদাদু। অভয় বলল, তাছাড়া এমন লম্বা পদযাত্রার নির্দেশ আর কে দিতে পারেন? হরিপদ বলল, যাওয়ার সময় ওভাবে যাওয়ার দরকার নেই। 5 মিনিট হাঁটলেই রেল স্টেশন, সেখান থেকে রেলে করে সোজা শিয়ালদা চলে যাবেন। দামোদাদুর ব্যাপারটা ওই রকমই। আমি ইচাপুরে দাদুর কাছে গিয়েছিলাম কুমোরটুলি দেখব বলে। দাদুই দেখাতে নিয়ে যাবেন। তখন অল্প বয়স, রাস্তাঘাট কিছুই চিনতাম না। আমায় বলেছিলেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে দমদম, তারপর দমদম থেকে ব্যারাকপুর, সেখান থেকে আবার লোকাল ধরে ইছাপুর। শিয়ালদা থেকে এক ট্রেনে দিব্যি যাওয়া যেত, তবু আমাকে এরকম কেঁপে কেঁপে ট্রেন বদলে যেতে বলেছিলেন। তখন তো বুঝিনি, ভেবেছিলাম এরকমটাই বোধ হয়। তারপর ইছাপুর থেকে কুমোরটুলি যাওয়ার পথটিও বড় বিচিত্র ছিল। অভয় বলল, কেমন বিচিত্র? আপনারা শিয়ালদা হয়ে যাননি? হরিপদ বলল, তখন তো নতুন, তাই ভেবেছিলাম ওভাবেই বোধ হয়ে যেতে হয়। ইছাপুর থেকে ট্রেনে করে ব্যারাকপুর স্টেশন থেকে বাসে করে গঙ্গার ঘাট, সেখান থেকে নৌকোয় গঙ্গা পেরিয়ে শ্রীরামপুর বলে একটা রেল স্টেশনে, শ্রীরামপুর থেকে ট্রেন ধরে হাওড়া এবং হাওড়া থেকে বাস ধরে কুমোরটুলি। অভয় বললে, বাবা রে বাবা, তো কাণ্ডের পর কুমোরটুলি দর্শন। হরিপদ যেন একটু দম নিয়ে বলল। দামোদাদু বললেন, অভাবে তোকে না নিয়ে তোর কি গঙ্গা দর্শন হতো? হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, দোতলা বাস এসব দেখতে পেতিস? কুমোরটুলি পরেই তো তোকে দেখালাম মহাশ্মশান নিমতলা। মরে গিয়ে পুড়তে আসে অনেকেই, কিন্তু জ্যান্ত অবস্থায় এই দর্শনীয় জায়গা দর্শন করতে আসে কজন? কত মহাপুরুষের দাহকার্য এখানে হয়েছে। একবার যখন এসেছিস তখন এসব দেখে যা। এরপর দেখাবো ঠাকুর মদনমোহন, জোড়াসাগর রবীন্দ্রনাথের বাড়ি, আর্মহার্ট স্ট্রিটের দিকে বিদ্যাসাগরের বাড়ি, কালীঘাটের মা কালী, ওদিকেই কেওড়াতলা। এই সবই তো দেখার জিনিস। আমি চিড়িয়াখানার কথা বলেছিলাম, দামোদাদু ধমক দিয়ে বলেছিলেন, ওখানে যা দেখার, যাদের দেখার, তারা প্রায় সকলে শহরে আর গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে, চোখ মেললেই দেখতে পাবি। হরিপদ একটু থামলো, তারপর বলল, দামোদাদু নানা রকম গপ্প করেন, তার কোনটা কতটুকু সত্যি তা জানি না, তবে শুনতে ভালো লাগে। আচ্ছা, উনি যে বলেন উনি নাকি রবীন্দ্রনাথের বাবার বন্ধু, ছেলেবেলায় উনি রবীন্দ্রনাথকে গান শিখিয়েছেন, এসব কি সত্যি? তবে ওর বয়স কত? অভয় বলল, আপনি এতেই অবাক হয়ে গেলেন? আমরা ওর মুখে শুনেছি উনি বাংলার নবাব আলীবর্দী খানের বন্ধু ছিলেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান। আমাদের দাদু যদি তখনও বেঁচে থাকেন তাহলে? অভয় উঠে দাঁড়ালো, বলল, দাদুর কথা বলে শেষ করা যাবে না, ওই চেষ্টা না করে আমি বরং রওনা দিই। অভয় একবার লবর দিকে তাকালো, বলল, মন দিয়ে কাজ শিখবি, কোনো চিন্তা নেই। অভয় দেখল লবর টুটের উপর অল্প একটু হাসি, যেন মিইয়ে পড়া রোদের মতো, কিন্তু চোখ দুটি ছলছল করছে। অভয় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে এলো। হরিপদর সঙ্গে সঙ্গে লবও হাত নাড়ছে। অভয়ের মনে পড়লো জীবনে এই প্রথম লবকে অন্য কোথাও রেখে একা বাড়ি যাচ্ছে। দিদি বেঁচে থাকলে বোধ হয় এটা সম্ভব হতো না, কিন্তু এতে তো লবরই ভালো হবে। অভয়ের চোখও ঝাপসা হয়ে আসছিল। সে দ্রুত স্টেশনের দিকে পা বাড়ালো। ইছাপুরে ফিরেই অভয় প্রথমে নিজের বাড়িতে গেল না, দামোদাদুর বাড়িতে গিয়ে দেখলো দামোদাদুর উঠোনে অনেক ছেলে মেয়ের ভিড়, সকলে আবির খেলছে। দামোদাদুর মাথায় পাকা চুলে লাল আবির। হঠাৎ এই হোলি খেলার কারণটা অভয় বুঝতে পারলো না। আজকাল তো যখন তখন আবির খেলা চলে, বুটে জিতলে, খেলায় জিতলে, কোনো দুষ্ট প্রকৃতির মানুষকে পিটিয়ে মারলে কিংবা স্কুল কলেজের ইউনিয়নে সাফল্য পেলে হোলি খেলা চলে। কৃষ্ণের দোল এখন ক্রমে ক্রমে গোলে হরিবল হয়ে এরকমই বিস্তার লাভ করেছে যে তার জন্য এখন আর কোনো উপলক্ষ দরকার হয় না। দামোদাদুর কাছ পর্যন্ত পৌঁছতেই কারা যেন অভয় রং মাখিয়ে তার চেহারাটাই অন্যরকম করে দিল। দামোদাদুর কাছে পৌঁছে অভয় কিছুটা উত্তেজিত স্বরে দাদুকে বলে উঠল, এসব কি হচ্ছে দাদু? হঠাৎ করে রং খেলা হচ্ছে কেন? দাদু হেসে ফেলে বলে উঠলেন, বুড়ো হয়েছি বলে তোর বাতিল হয়ে যায়নি, যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে। আমি আমার বাড়িতে কীর্তনের স্কুল খুলেছিলাম, জীবনমুখী কীর্তন এবং নাচ,
সকলে এগোচ্ছে, ডিজাইন পাল্টাচ্ছে, আর কীর্তন পড়ে থাকবে সেই চৈতন্যদেবের আমলে। আমি একে একে সব জীবনমুখী নাম দিয়ে গানের জগতে আমি বলে উঠলাম, বিপ্লব আনবেন? দামোদাদুর উত্তর, বিপ্লব টিপ্লব নয়, সংস্কৃতির নবজাগরণ। আপাতত কীর্তন ধরলুম, এরপর রামপ্রসাদী, নিধুবাবু, রবীন্দ্রসঙ্গীত, নজরুল। দেখতে থাক কোথায় গিয়ে থামি। একটু ভেবে বলতো, কতকাল কাউকে আসন পিড়ি করে বসে মঞ্চে গান গাইতে শুনিসনি? কারণ এখন বসাবসির যুগ অচল। হাতে একটা মাউথপিস নিয়ে উল্লাসপন দিয়ে দিয়ে দোয়া বেরোনো, স্টেজে গান গাওয়াটাই এখন স্টাইল, যুগের চাহিদা। গান আর শোনার নয় রে, দেখারও। আমি গানের শপিং মল খুলব। দামোদাদুর বারান্দার দিকে তাকিয়ে চক্ষু ছানাবড়া হয়ে গেল। বারান্দায় খুল করতাল ছাড়া আর সব রকম বাদ্যযন্ত্রই আছে। ডাক, ডোল, গিটার, বিউগল, মাউথ অর্গান, কর্নেট, জাইলোফোন, আরও কত রকমের যন্ত্র। এর মধ্যে অনেক যন্ত্র অভয় সম্ভবত প্রথম দেখল। এগুলোর কোনটার কেমন আওয়াজ তাও অভয় জানে না। অভয় মনে মনে শঙ্কিত হয়ে বলল, আপনার কীর্তনের নবজাগরণ এখন শুরু হবে নাকি? দামোদাদু বললেন, আজ ভর্তির আবেদনপত্র নেওয়া হলো। কেমন করে জীবনমুখী কীর্তন গাইতে হবে তার একটু খুচরো স্টাইল আজ শেখালাম। ওই যেমন একটা পপুলার গান আছে না, সিং নেই তবু নামতার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব, ঠিক ওই বিটে গাইতে হবে। হরি নেই তবু হরি বল, কুল নেই শুধু বল, নিম ছাড়া নিমতলা, দই ছাড়া দইপট্টি। অভয় দামোদাদুকে থামিয়ে দিয়ে বলল, আপনি কি বুড়ো বয়সে মারধর খাবেন? এসব ছেড়ে যেমন ছিলেন তেমন থাকুন। দামোদাদু গাবড়ালেন না, গাবড়ে যাওয়ার লোক উনি নন। অভয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, লোকের কথায় যদি নিজের কাজ বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে হয়, তাহলে রামমোহন, বিদ্যাসাগর, নিধুবাবু এরা কোনো কাজ না করে ঘরে বসেই দিন কাটাতেন। এই নিয়েই তো পুলিশ কর্তা এগোর্টের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বেটা আমায় জ্ঞান দিতে এসেছিল, বলেছিল স্বদেশীদের সঙ্গে মেলামেশা বন্ধ করে নিজের বাড়িতে সুখে থাকুন, কেন পুলিশের কোনো জোরে পড়তে যাচ্ছেন? আমি ট্যাগার্টকে বলেছিলাম, এই যে মিস্টার ট্যাগার্ট, তোমায় 72 ঘন্টা সময় দিলাম, আমায় ধরে তোমার গারদে পুরোতো। কথাটা বলেই ছ মেরে ওর কোমর থেকে পিস্তলটা তুলে নিয়ে বললাম, এবার কি করবে? অভয় বলল, ট্যাগার্টের কোমর থেকে পিস্তল চিন্তাই, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? দামোদাদু বললেন, বাড়াবাড়ি হবে কেন? তখন তো পুলিশদের কোমরের সঙ্গে পিস্তল আর বন্দুক শিকল দিয়ে বেঁধে রাখার ব্যাপারটা চালু হয়নি। সে আমার ট্যাগার্টের সঙ্গে শেষ মুখোমুখি দেখা। 72 ঘন্টা তো দূরের কথা, 72 বছরেও আমার টিকির সন্ধান পায়নি। অথচ প্রত্যেক পুজোয় ওকে আমি বিজয়ার গ্রিটিংস পাঠাতাম। অভয় কিছু একটা বলার জন্য দামোদাদুর দিকে তাকাতেই দামোদাদু বললেন, ভালো কথা, তোকে যে কাজে হরিপদর কাছে পাঠিয়েছিলাম তার খবর কি? অভয় বলল, আপনার পথ নির্দেশ মতো ঠিক পৌঁছে গিয়েছি, খুবই সহজ রাস্তা। বাগনে এখন হরিপদবাবুর জিম্মায়। আসার সময় হরিবাবুর নির্দেশ মতো ট্রেনে করে সোজা শিয়ালদা। তবে হরিপদ আমাকে জিজ্ঞেস করেছিলেন। দামোদাদু কথা শেষ হওয়ার আগেই জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলো? অভয় বলল, এই জিজ্ঞেসটা আমাদের মধ্যেও আছে। দামোদাদু বললেন, বলি জিজ্ঞেসটা কি? অভয় বলল, আপনার বয়সটা কত? সে এলিভার্দি থেকে এখন পর্যন্ত। অভয়ের কথা শেষ না করতে দিয়ে দামোদাদু বলে উঠলেন, এইটুকু জিজ্ঞেস? সস্তার 3 অবস্থার মতো মূর্খদেরও নানা দুরবস্থা। তোরা কেউ ফ্রান্সের জো তিরুরের নাম শুনেছিস? ভদ্রলোক 3 শতাব্দী বেঁধেছিলেন। 1684 খ্রিস্টাব্দে জন্মেছিলেন আর মারা যান 1807 খ্রিস্টাব্দে। আমি থিরুর চেয়ে একটু সিনিয়র। স্যার রোল্যান্ড ইংল্যান্ডে যখন প্রথম ডাক টিকিটের জন্ম দেন, সেই তারিখটা ছিল 1840 সালের 6 জানুয়ারি। সেদিন কি ভীষণ ঠান্ডা ইংল্যান্ডে। কাছের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বরফ বৃষ্টি হচ্ছে। গাছের পাতা, ডালপালা সব ঢেকে গিয়েছে বরফে। তাই আর রোল্যান্ডের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারিনি। অভয় আর কথা বাড়ালো না। তার শরীর ক্লান্ত বলে বিশ্রাম চাইছিল। তাই সে কথা না বাড়িয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে পা দিতেই লবর কথা মনে পড়ে গেল। ও সেই চলচল চোখ দুটো নিজের ঘরের বারান্দায় পা দিয়ে উঠোনের নিম গাছটার দিকে তাকালো। ওই গাছের নিচে বসেই লব নরম মাটি চটকে চটকে পুতুল গড়ত। ওর পুতুল গড়ার সরঞ্জামগুলো কিছু কিছু ছড়িয়ে আছে গাছের তলায়। অভয় কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে গেল। অভয়ের বউয়ের নাম মায়া। মায়া স্বামীকে দেখে বলল, লবকে দিয়ে এলে? অভয় উত্তর না দিয়ে শুধু গা নেড়ে জানানো, হ্যাঁ। অভয় প্রথমে হাত ঘড়িটা খুলে টেবিলের উপর রাখল। পরে জামাটা খুলতে খুলতে শুনল মায়া বলছে, মূর্তি গড়ার কাজ শেখার জন্য ধারে কাছে কাউকে পাওয়া গেল না। মুখ ছেলেটাকে দিয়ে আসতে হলো অত দূরে। আমরা ওর কথা বুঝতে পারতাম, অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু নতুন লোক বুঝবে কেমন করে? অভয় মায়ার কথার মধ্যে অভিমান আর অভিযোগ দুটোই টের পেল, কিন্তু সে কোনো কথা বলল না। মায়ার আবার ফিটের বেমো বিয়ের আগে থেকেই ছিল। সকলে তখন বলেছিল, মেয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ফিটের বেমো সেরে যাবে। কিন্তু বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না, তার জন্য অনেক রকম প্রস্তুতি দরকার।
তাছাড়া যে মেয়ে ঘন ঘন ফিট হয় তেমন পাত্রীর বিয়ের জন্য পাত্র পাওয়া সহজ নয়। অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছিল। তার মধ্যে একজন বলল, শুনলে বিশ্বাস করবেন না, আমি এমন একজন মানুষের নাম এবং সন্ধান জানি যিনি আজ পর্যন্ত 50 জন ফিটের বেমর রুগী ও রুগিণীকে ভালো করেছেন। এই কথা শুনে মায়ার বাবা বলেছিলেন, একেবারে গোল্ডেন জুবিলি। সেই ভদ্রলোক বলেছিলেন, শুধু ফিটের ব্যামো নয়, মানবদেহে যত রকমের ব্যামো আছে সবই তিনি নিরাময় করতে পারেন। মায়ার বাবা বলেছিলেন, তা অত বড় ডাক্তার শহর ছেড়ে আছেন কোথায়? ভদ্রলোক বললেন, বেগমপুরে। ডাক্তারদের অত্যাচার আর ষড়যন্ত্রে চলে এলেন বাছুরডোরায়। সেখানেও হিংসুকরা তার পেছনে লাগলেন। ওই ডাক্তারদের বই ইনি থাকলে তাদের রোজগার বন্ধ। কোনো জায়গায় ওই মানুষটিকে তিষ্ঠতে দিল না। মায়ার বাবা প্রায় অসহায়ের ভঙ্গিতে বলেছিলেন, তার হদিশই যদি না জানে তাহলে কী লাভ? ওই ভদ্রলোক বললেন, আমি জানি, উনি বর্তমানে আছেন খেমাগুলিতে। মায়ের বাবা বললেন, খেমাগুলি সেটা কোথায়? ভদ্রলোক বললেন, খড়গপুর লাইনে। খড়গপুরের একটু আগে, অনুমতি পেলে নিয়ে আসতে পারি। মেয়ের আরোগ্য কামনায় সব বাবাই বেজায় অধীর হয়ে থাকেন, তাই তৎক্ষণাৎ অনুমতি মিলল। দিন তিনেক বাদে সেই অসাধারণ ডাক্তার বা গুণিন অথবা সিদ্ধ পুরুষ এসে পৌঁছলেন। 50-এর দুর্ভিক্ষ কবলিত এলাকায় অনাহার পীড়িতদের মধ্যে অতি সামান্য সংখ্যক যে কজন বাঙালি বেঁচেছিলেন, ইনি বোধহয় তাদেরই একজন। মুখখানা শুকনো ফুলের মতো। সেই মুখের তুত্তিটা কলমের নিবের কথা মনে করিয়ে দেয়। সেই তুত্তিতে ঝুলছে কয়েকগুচ্ছ কেশ, ওটাই দাড়ি। মাথার টাকটি বড় বিচিত্র, এরকম টাক সাধারণত দেখা যায় না, তাই দুর্লভ। এই ভদ্রলোকের মাথার ঠিক মধ্যিখানে এক খাবলা চুল, বাকি মাথায় এমনকি দোকানের দ্বারে কোনো চুল নেই। পালিশ করা মার্বেল পাথরের মতো চকচকে টাক, এমনই চকচকে যে তাতে বোধহয় কেউ তার মুখের ছবিও দেখে নিতে পারে, ঠিক যেন আয়নার মতো। তিনি এলেন, চারদিকে তাকালেন। মাথার মধ্যিখানে ওই এক কাবলা চুল দেখে মনে হচ্ছে যেন নদীর মধ্যিখানে গজিয়ে ওঠা এক টুকরো কালো দ্বীপ। মায়াকে দেখে বিধান দিলেন, কালো গরুকে যে কোনো দিন রাস্তার মুড়ে এনে এক জোড়া পাকা কাটালি গলা আর আখের গুড় দিয়ে চাতু মেখে তাই খাওয়াতে। এই খাবার দিতে হবে শুকনো শালপাতায়। খাওয়া শেষে সেই শালপাতা তুলে ডাইনে বায়ে না তাকিয়ে এবং রাস্তায় না থেমে না দাঁড়িয়ে কারো সঙ্গে কথা না বলে বাড়িতে এসে পূব দিকে মুখ করে শালপাতা পুড়িয়ে তার ছাই তুলে রাখতে হবে কাছের শিশিতে। প্রত্যেক দিন স্নান করে এসে শালপাতা মোড়া ছাই রোগিণীকে কপালে তিলক কেটে দিয়ে উত্তর দিকে মুখ করে আমার বসানো ওষুধ একটি করে গুড়ের বাতাসার সঙ্গে খেতে হবে। কিন্তু এই বাতাসা খাওয়ার 8 ঘন্টার মধ্যে জল খাওয়া যাবে না, এটি করে যেতে হবে। বিয়ের আগে এসব কথা অবশ্য শুনেছে। অসাধারণ ডাক্তার বা গুণিন যাই বলা হোক, তার ওষুধ একেবারে ব্যর্থ হয়নি। কালো গরু পাওয়া এবং তাকে খাওয়ানো নিয়ে কোনো অসুবিধে হয়নি। তবে অবয় জানে না ওই কালো গরুটি আসল না সেটি কলপ করা। মানুষ কলপ করতে শিখেছে অনেক দিন আগে, কিন্তু পাটা গরুরা কবে থেকে শুরু করলো তার হিসেব অবয় জানে না। এই ওষুধ প্রয়োগের 6 মাসের মধ্যে মায়া একবারও ফিট হয়নি। ওই গুণিনের নামে ধন্য ধন্য পড়ে গিয়েছিল। গুণিনকে এর জন্য যে পারিশ্রমিক আর ওষুধের দাম বাবদ 1001 টাকা দিতে হয়েছিল, সেটা সার্থক মনে হয়েছিল সকলের। তবে ওষুধের ক্রিয়া হ্রাস পেয়েছিল, নাকি কি হয়েছিল কে জানে। বিয়ের আসরে যজ্ঞবেদীর আগুনে কুলো করে খই ডালার সময়ই মায়া গো গো শব্দ করে অভয়কে নিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আর অভয়ের পায়ের ধাক্কায় বেচারি পুরোহিত, যিনি একটি ফ্যাক্টরি কর্মচারী আর পার্ট টাইম পুরোহিত, তিনি বিয়ের আসরে নানাবিধ উপচারের মধ্যে মুখ তুবড়ে পড়ে এমন বিকট আর্তনাদ করে উঠলেন যে নিমন্ত্রিতদের মধ্যে যারা খেতে বসেছিলেন তারা খাওয়া ছেড়ে এটো হাতেই বিয়ের আসরে ছুটে এলেন। যারা ছুটে এলেন তাদের কারো হাতে আধ খাওয়া ফিশ ফ্রাই, কেউ বা হাতে করে এনেছেন একখানা আস্ত লুচি। কিন্তু এদিকে মূর্ছিত মায়ার মুখ থেকে ক্রমাগত ঘো ঘো আওয়াজ বেরোচ্ছে। বরকর্তা এবং বরযাত্রীরা হতভম্ব। কিন্তু এইরকম অবস্থায় কোনো বাঙালি চুপ করে থাকে না, থাকতে পারে না। নানা রকম পরামর্শ নানা দিক থেকে আসতে থাকে। কেউ বলছে চোখে মুখে জলের ঝাপটা দাও, কেউ বলছে মুখের মধ্যে দাঁতের ফাঁকে কিছু না হোক একটা চামচে ঢুকিয়ে দাও, নাহলে জিভের উপর দাঁত বসে যাবে। বরযাত্রীদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে বললেন, এ হচ্ছে স্রেফ মিগিরু। কেউ পায়ের জুতো গুলে মেয়েটার নাকে এই জুতোর গ্রান দিন, নতুন জুতো হলেই ভালো হয়। মেয়ের এমন ফিটের বেমো যাকে মৃগী বলে, সেই কথাটা বিয়ের আগে চেপে গিয়েছিলেন কেন? অভয় ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, সারা মুখে মাটি, সিঁদুর, খই আরও কত কিছু লেগে আছে। ভাগ্যিস যজ্ঞের আগুনে মুখ তুবড়ে পড়েনি। ওই আগুন থেকে পাত্রপাত্রী দুজনেই বেঁচে গিয়েছিল বলে সে যাত্রায় আর দুজনের যুগ্ম মুখাগ্নি হয়নি। কিন্তু এইসব কাণ্ডের মধ্যে বিয়ে বাতিল হয়নি। আসল বিয়েটা তো হয়ে গিয়েছিল, শুধু যজ্ঞের অনুষ্ঠানটা খানিক পরে আবার নতুন করে শুরু করতে হয়েছিল। ক্যামাশুলির যে গুণিন মায়াকে ওষুধ দিয়ে গিয়েছিলেন, সেই গুণিনকে আর পাওয়া যায়নি। কিন্তু অন্য কোনো চিকিৎসাতেও
বিশেষ সুফল পাওয়া যাচ্ছিল না। অভয় একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছে যে কোনো কারণে যদি মায়ার মন খুব খারাপ হয়ে যায়, স্বামীর সঙ্গে তর্ক হয়, কারোর প্রতি রাগ হয়, তাহলে এই চোখ বড় বড় করে পড়ে যায় এবং মুখে ঘ ঘ শব্দ করতে করতে মূর্ছা যায়। তখন অভয়ের একমাত্র কাজ হলো মায়ার দাঁতের পাটির মধ্যে একটা চামচ গুঁজে মূর্ছা ভাঙ্গার অপেক্ষায় বসে থাকা। প্রথম প্রথম ফিট হয়ে পড়ে যাওয়ার আগে কিছু টের পেত না। এখন ফিট হওয়ার পূর্ব লক্ষণ টের পায় বলেই উঠোনে, বারান্দায়, রান্নাঘরে ঘো ঘো করে পড়ে যায় না। যেই না টের পায় সে ফিট হবে, অমনি ঘরে গিয়ে বালিশে মাথা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দাঁতের মধ্যে নিজেই একটা চামচে ঢুকিয়ে দিতে ভুলে না। অভয় মনে মনে যা আশঙ্কা করেছিল তাই হলো। বাগ্নে লবর কথা বলতে বলতে মায়া বিছানার উপর শুয়ে পড়ল এবং ঘ ঘ শব্দ করতে করতে যথারীতি মূর্ছা গেল। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।